বক্স অফিস কালেকশনটাই তো আমাদের শেষ কথা। বক্স অফিস কালেকশন না হলে আমরা ছবিটাকে সার্থক ছবি বলবো কি করে? যখন আমি ছবিটা বানাচ্ছি, যখন শুটিং করছি, তখন আমার মনে হয়েছিল যে এটা না, আমি বসে সিনেমাটা দেখছি, সামনের রোতে বসে সিনেমাটা দেখছি, সামনে আমার বড় পর্দা। ওই ফিলিং থেকে আমার সিনেমা বানানো, আমি দর্শকের জন্য বানাই ভাই। বিশ্বাস করেন, যদি আমরা সত্যি সত্যি দর্শকদের দেখানোর জন্য যে পদ্ধতিতে একটা সিনেমা হলে সিনেমা রিলিজ হয় সাধারণত, সেই পদ্ধতি, সেই বিশ্বাসের সঙ্গে এবং সেই কমিটমেন্টের সঙ্গে যদি আমরা ছবিটা রিলিজ করতাম, তাহলে হয়তো ছবিটা ভালো রেজাল্ট করত। তাকে তুমি কোন ক্যারেক্টারে দেখতে চাও, বা তোমাকে তারা কি কেমন, কি বলবো? এটা একটা বিরাটে গঙ্গার মতো এই প্রশ্ন আর কি। এটা একটা বিরাট প্রশ্ন। এই দেখো, উপর দিয়ে একটা হেলিকপ্টার ছিল। নাটক দেখতে গেছিলাম, তখন সামনে দেখলাম প্রসেনজিৎ চ্যাটার্জি একটা জিন্স আর একটা জামা, এরকম হাত গোটানো জামা পরে আসছেন। আর তখন প্রসেনজিৎ চ্যাটার্জি মানে হচ্ছে, আমি প্রসেনজিৎ চ্যাটার্জি ডাইহার্ট ফ্যান। মানে বুম্বাদা যেরকম যেরকম হেয়ার স্টাইল করতেন, আমি সেরকম হেয়ার স্টাইল করার চেষ্টা করতাম। বুম্বাদা কখনো মাঝখানে স্মৃতি করেছেন, আমি মাঝখানে স্মৃতি করেছি। বুম্বাদা ডান দিক থেকে বাদিকে স্মৃতি করেছেন। মানে এইরকম বুম্বাদা আমি খুব ডাইহার্ট ফ্যান ছিলাম। বুম্বাদার সাথে একটা দুর্ধর্ষ কমার্শিয়াল ছবি করতে চাই, সেটা দাদাকে আমি কিছুটা আড়ে বলেও রেখে বানাচ্ছ। সেখানে তোমার দীপ এবং জিদ্দা দুজনেই রয়েছে, বুম্বাদাও রয়েছে। কাকে তুমি কিরকম ভাবে প্রেজেন্ট করবে, কি মনে হয়? হ্যালো টু টলি বাংলা বক্সিং যাকে পেয়ে গেছে আমাদের সিজনে, পডকাস্ট সেশনে রাজাদা রয়েছে আমাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু ভিডিও। কেমন আছো বলো তুমি? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। তোমার ইন্ডাস্ট্রিতে তো প্রায় 15 বছর, যেটা দেখলাম আমি, হয়ে গেল। এক্সপিরিয়েন্স কেমন কাজের, কি বলতেছে? 15 বছর মানে সিনেমার ইন্ডাস্ট্রি, মানে হ্যাঁ। সিনেমাতে 2010 সালে ফার্স্ট রিলিজ হয়েছিল টার্গেট ছবিটা। সেই হিসাবে দেখতে গেলে সিনেমা করার যে স্প্যান, সেটা 15 বছর। 15 বছরের এক্সপিরিয়েন্স তো এক লাইনে বলা যায় না ভাই, সত্যি কথা বলতে কি। 15 বছরের প্রায় 1500 এক্সপিরিয়েন্স আছে, বা 15,000 হতে পারে। সো সব মিলিয়ে এইটুকু বলতে পারি যে ইন্ডাস্ট্রিতে, আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষের সঙ্গে দেখা হয়েছে, প্রচুর মানুষের থেকে পেয়েছি অনেক। হ্যাঁ, কতটা দিতে পেরেছি আমি জানি না। আমাদের দর্শকরাই সব, দর্শকদের জন্যই আমাদের কাজ করা, সিনেমা তৈরি করা। এই প্রসিডিউরটার মধ্যে চলতে চলতে এক্সপিরিয়েন্স অনেক অনেক রকমের এক্সপিরিয়েন্স, মিশ্র এক্সপিরিয়েন্স, ভালো খারাপ মিলিয়ে সব জায়গায় যেরকম থাকে সেরকম। তবে ভালোর সংখ্যাটাই বেশি, যার জন্য এই যে তুমি এত দূরে এসে আমার সঙ্গে ইন্টারভিউ করছো। তখন যে সিনেমাগুলো, জানেমান বলো, রংবাজ বলো, জিদ্দার সুলতান বলো, সেরকম ধরনের সিনেমার আমরা যখন বক্স অফিসে কালেকশন করি, এখন চাই যে ওই ধরনের সিনেমাটা হোক, মানুষ এখনো কম্পেয়ার করে। তো তুমি মনে করো কি বাংলা সিনেমার সেই ভবিষ্যৎটা কমার্শিয়াল সিনেমাই, নাকি অন্য ধরনের সিনেমাও রয়েছে, কি মনে হয় তোমার? দেখো, সিনেমা তো পরিচালক প্রযোজকের উপর ডিপেন্ড করে, তারা কেমন ছবি বানাবেন, কি ধরনের গল্প করবেন, কোন দর্শকদের কথা মাথায় রেখে করবেন, বা নিজেদের পছন্দের সঙ্গে ছবি, পছন্দ অনুযায়ী ছবি করবেন এবং দর্শকরা সেই ছবি বেছে নেবেন। তো কমার্শিয়াল ছবি, আবারও দর্শকদের সুবিধার্থে বলি, কমার্শিয়াল ছবি অর্থাৎ যেটা তুমি মিন করতে চাইছো যে বেশিরভাগ সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর সিনেমা। তো সিনেমা যারা করেন, আমার মনে হয় অভিনেতা অভিনেত্রীদের কথাও যদি ধরি, আমরা টেকনিশিয়ানদের কথা ধরি, কলাকুশলীরা যারা সিনেমাতে মানে
শুটিং এর সময় থাকেন, তারাও চান যে তাদের কাজ বেশিরভাগ সংখ্যক মানুষের কাছে পৌঁছক। এবার পরিচালকের উপর সেটা ডিপেন্ড করে, পরিচালক কত দর্শক চাইছেন। মানে আমার মনে হয় যে সব মানুষ আমার সিনেমা দেখুন, সব রকম মানুষই আমার সিনেমা দেখুন। তো কমার্শিয়াল ছবি, সেই অর্থে কমার্শিয়াল ছবির ভবিষ্যৎ অবশ্যই আরো বেশি উজ্জ্বল হোক, আমি সেটা চাইবো। অর্থাৎ বেশিরভাগ সংখ্যক মানুষের কাছে পৌঁছক ছবি। এবং এবার এই ছবিটাকে অন্যভাবে একটু ভাবা যায় যে এন্টারটেনমেন্ট ধর্মী যে ছবি, অর্থাৎ শুধুমাত্র বিনোদনমূলক ছবি, সেটাই কি হবে না, এই ছবির মধ্যে আরো শিক্ষামূলক ব্যাপার থাকবে, কোনো মেসেজ থাকবে। তো সেগুলো সব রকমের ছবি হওয়া দরকার। তবে মানুষ ছবি দেখে ছবিটাকে যদি সফল করেন, ছবিটা যদি অর্থনৈতিক জায়গা থেকে সাফল্য লাভ করে, তাহলে সেই পরিচালক এবং সেই প্রযোজক আবার করার সাহস পান, অর্থাৎ ইন্ডাস্ট্রিটা আরো বড় হয়। তো সেইভাবেই চলছে, সেইভাবেই চলবে। তোমার রিসেন্টলি পুলিশ রিলিজ করেছে, দেখেছো? এখন অনেক চলছে, হলে চলছে। তো প্ল্যানিং ছিল কাজে, কবে থেকে কি কি করলে? পুলিশ ছবির প্ল্যানিং যেরকম হয়েছিল, যেমন ভাবে ছবিটা শুরু হবে, যেমন ভাবে যে গল্প নিয়ে হবে, সেটা পরবর্তীকালে আর সেটা থাকেনি, সেটা বিভিন্ন কারণে বদলে গেছে। তবে ছবিটা আমরা খুব অনেস্টলি বানিয়েছিলাম। আমরা যারা ছবিটার সঙ্গে যুক্ত তাদের সকলকে ইনক্লুড করে বলছি, তারা খুব অনেস্টলি ছবিটা বানিয়েছিলাম। বিশেষ করে আমার প্রথম কাজ সিনেমায় টোটা রায়চৌধুরীর সঙ্গে। হ্যাঁ, তো আমি খুব উপভোগ করেছি ছবিটা বানানোর সময়। এবং আমি ছবিটা থেকে, ট্রাস্ট মি, দর্শকদের কথাই বলছি, হলে গিয়ে কতজন দেখেছেন সেটা আমি এখানে বলছি না, কিন্তু যারা দেখেছেন প্রত্যেকে কিন্তু ছবিটা প্রশংসা করেছেন। অর্থাৎ আমাদের অনেস্টির সঙ্গে যে স্টেপটা আমরা নিয়েছিলাম ছবিটা বানানোর, সেটা সেদিক থেকে তো সফল বটেই। আমরা মজার জিনিস চোখে পড়েছে, সেটা হচ্ছে কিছু রিভিউয়ার সেটা ট্রেলারটা দেখে বলেছিল কোরিয়ান সিনেমাটা ভালো নয়, তারাই সিনেমাটা দেখে এসে বলেছে আমরা যেরকমটা বলেছিলাম সেরকমটা সিনেমাটা হয়নি, মানে দেখার অনেকটা ভালো। যাকে কি বলবো, সেগুলো তুমি কি বলতে চাও, কেমন লাগে জিনিসগুলো? এটা দুঃখজনক। তার কারণ হচ্ছে যে রিভিউয়ারদের কথা বলছো, যারা যাদের আমি মনে করি হচ্ছে একদম গ্যালারিতে বসা দর্শক, হ্যাঁ, তারা মানে তারা যে শুধুমাত্র রিভিউ করছে না, তারা আনন্দ পেতে চান। আমি প্রত্যেককে ইনক্লুড করে বলছি, কারুর সঙ্গে কারুর রিভিউ নিয়ে হয়তো আমাদের মন খারাপ হয়, রাগ হয়ে যায় কখনো কখনো, তাদের বলার ধরন নিয়ে, রিভিউ নিয়ে হয় না। কিন্তু প্রত্যেকে যা করেছেন ঠিক কাজ করেছেন। কারণ আমাদের ইরেসপন্সিবিলিটির জন্য, আমরা সবাইকে ইনক্লুড করে বলছি, আমাদের ইরেসপন্সিবিলিটির জন্য যখন একটা ট্রেলারে একটা স্ক্র্যাচ ট্রেলার লঞ্চ হয়ে যায়, অর্থাৎ সবার চোখের সামনে চলে আসে, গণমাধ্যমে চলে আসে স্ক্র্যাচ ট্রেলার, সেটা তারা যে গালাগাল করেছেন শুদ্ধ ভাষায়, সেটাও তো মানে আমাদের বলবো সৌভাগ্য। এটা তো অন্যায়, এটা তো অপরাধ করেছি আমরা, আমাদের শাস্তি পাওয়া উচিত তার জন্য। ওরা কিচ্ছু করেননি, ঠিক করেছেন। এবার তারপরে তারা ছবিটা দেখেছেন, বা আমরা তো আমাদের ভুল স্বীকার করেছি। টোটা রায়চৌধুরীর মতো একজন মানে বলবো একজন দক্ষ এবং এক্সপিরিয়েন্সড অ্যাক্টর, সে নিজে তার ভুল স্বীকার করে, মানে তার তো ভুল নয়, তার ভুল স্বীকার করে আমাদের মানে সমস্ত প্রোডাকশন হাউসের বা আমাদের কলাকুশলী সকলের তরফ থেকে ভুল স্বীকার করে উনি পোস্ট দিয়েছেন, আমিও ভিডিও শেয়ার করেছি। হ্যাঁ, এবার কার ভুল, কে অন্যায়টা করলো, শস্যের ভিতরে কে লুকিয়েছিল ভূত হয়ে, সেসব তর্কে আমরা যাচ্ছি না। তবে সেটা যখন আমরা আবার সংশোধন করে আমরা ট্রেলারটা আবার আপলোড করি, তখন সকলেই বলে ওঠেন যে না, এটা ভালোই লাগছে, বেশ লাগছে। এবং তারপরে যখন সিনেমাটা দেখে তারাই সিনেমাটার প্রশংসা করেছেন। আমি বললাম, সিনেমাটা দেখে আমি খারাপ বলার লোক কম পেয়েছি, সিনেমাটা দেখে আমি ভালো সমালোচনাই পেয়েছি, এবং সেটা খুবই আনন্দের সেটা। এবং এই সিনেমাটা নিয়ে যদি আমরা সত্যি দর্শকদের দেখানোর জন্য যে পদ্ধতিতে একটা সিনেমা রিলিজ হয় সাধারণত, সেই পদ্ধতি, সেই বিশ্বাসের সঙ্গে এবং সেই কমিটমেন্টের সঙ্গে যদি আমরা ছবিটা রিলিজ করতাম, তাহলে হয়তো ছবিটা ভালো রেজাল্ট করতো। এটা একটা দুর্ভাগ্য আমাদের, যে আমরা এমন একটা পরিস্থিতিতে রয়েছি, আমরা জানি না কোন ছবিটা প্রমোট করব, কেমন করে করব। প্রমোট করবো মানে কি, প্রমোট করার একটা ভোটের সময় দেখেছো কত দেয়াল লেখা হয়, কত পোড় খাওয়া নেতারা এসে হাত জোর করে তারা বলেন ভোট দিতে, তারা তাদের কাজের যে তালিকা সেটাও বলেন। কেন বলেন? যাতে মানে সাধারণ মানুষ তাদেরকে
সমর্থন করেন, তাদের কথা বিশ্বাস করেন, আমরা আমাদের কথা বলার সুযোগ পাচ্ছি না, কারণ সেই সিরিয়াসনেস নেই। প্রযোজক হওয়াটা খুব সহজ। তোমার কাছে 30 টাকা 12 আনা আছে, তুমি 25 টাকা প্রযোজনা করলে, ঠিক আছে, তুমি করে ফেললে সুন্দর করে, 30 টাকায় বিক্রি করে দিলে, 75 পয়সা প্রফিট করে চলে গেলে, এটা প্রযোজনা নয়। এটা হলো অনেকদিন পরে আমার মনে হচ্ছে, বাট এই ফ্রাস্ট্রেশনের কথা সুন্দর গঙ্গার সামনে বসে বলবো না। তার থেকে তুমি বরঞ্চ আমাকে অন্য প্রশ্ন করো। ওটার সাথে যদি কথা হলো, কেমন দেখলে মানুষটাকে? কারণ মানুষটা তো এখন আর শুধুমাত্র টলিউডের গন্ডির মধ্যে বাঁধা যাবে না। রিসেন্টলি ইসমে কাজ করলো, রকি और রানী কি প্রেম কাহিনীতে কাজ করেছে। তো মানুষটার কি একটুখানি বলিউড ভাইবস এসছে, নাকি একদম আমাদের ঘরের ছেলে দুটাদের মতোই রয়েছে? কি বলবে? টোটাদা জানতে পারলে তোমায় পেটাবে। বলিউড ভাই, টোটাদা বেসিক্যালি, দেখো টোটার সঙ্গে আমার না অনেক দিনের পরিচয়। আমি আসলে ওনার গুণমুগ্ধ দর্শক ছিলাম। আমার অনেক দিন খুব ইচ্ছা ছিল টোটার সাথে আমি সিনেমা করব। সেই বিষয়ে টোটাদার সঙ্গে আমার যখনই দেখা হতো দূর থেকে হাত নেড়ে, এরকম ব্যাপার ছিল। তো তারপর আমি সুযোগ পেলাম টোটার সাথে একটা ওয়েব সিরিজ করা, পিকাসো। সেটা খুব দারুণ এক্সপিরিয়েন্স ছিল। মানে আমি হচ্ছি টোটার সঙ্গে অভিনয়, মানে আমার সঙ্গে যখন টোটা কাজ করেছেন, তখন আমার যেটাতে আমার মনে হয়েছে যে কিছু মানুষের থেকে নিতেও হয়, পাওয়া যায় আর কি। হ্যাঁ, সেটা বোধহয় টোটা রায়চৌধুরী। সমস্ত কিছু, সেটা স্বাস্থ্য চর্চা থেকে শুরু করে অভিনয় চর্চা, এবং নিজেকে কিভাবে কন্টেম্পোরারি রাখা, নিজেকে একটা গল্পের মধ্যে কিভাবে ইনভলভ করা, এই বিষয়গুলো টোটা রায়চৌধুরীর কাছ থেকে শেখার আছে, ভীষণ ভাবে শেখার আছে। এবং আলটিমেটলি যখন আমি ওকে বড় পর্দাতে হিন্দি ছবি বা হিন্দি প্রজেক্টে দেখি, তখন আমরা বাঙালি হিসেবে বা আমাদের কলকাতার ইন্ডাস্ট্রি সবাই মিলে আমাদের গর্ববোধ করতে ইচ্ছে করে। হ্যাঁ, সো আই উইশ অল দ্য বেস্ট টু টোটা রায়চৌধুরী। আরো ভালো করুন উনি। তোমার রিসেন্টলি গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটা গেছে, আমরা দেখার সুযোগ হয়নি এখনো অবধি। এই ধরনের গল্প আবার জি ভাই বিভীষণ রিলিজ করেছিল, খুব সুন্দর পপুলার হয়েছে মানুষের কাছে। আবার কমার্শিয়াল পুলিশের মতো গল্প, তো তুমি এগুলো বাঁচাও কি করে? মানে দুটো দুরকম সেটের গল্প যাকে বলা হয়। দেখো, প্রথম কথা হচ্ছে যে এইখানে আমি একটুখানি আমার একটা দুঃখ আছে, সেটা হচ্ছে যে ভীষণ আমরা জাজমেন্টাল হয়ে যাই। হ্যাঁ, যে আমরা তকমা দিয়ে দিই যে এটাই করতে পারেন, অমুকটা তার জন্য নয়। এটা সেরকম নয়। বিষয়টা হচ্ছে যেহেতু ক্রিয়েটিভ একটা ফিল্ড, এখানে আমি যেমন লেখা থেকে শুরু করেছি, আমি যেমন ক্লাস 4-5 থেকে লিখি। হ্যাঁ, এবং আমি লেখাটা আমার কাছে একটা প্রফেশন হয়তো হয়ে ওঠেনি। মানে আমি শুধুই লেখক নই, তার মানে আমি লিখবো না সেটা তো নয়। ঠিক আছে, আমি যদি অভিনয় করতাম, আমি অভিনয় করি না, আমি অভিনয় দিয়ে শুরুও করেছিলাম একটা সময়। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে যে অভিনয় থেকে আমি বেশি স্বচ্ছন্দ হচ্ছে অভিনয়ের পেছনে কাজ করা। তো অভিনয় যখন আমি করে দেখাচ্ছি কোনো একটা চরিত্রকে, আমার সেই অভিনয় করার এক্সপিরিয়েন্সটা বা এক্সপার্টিস যদি কিছু থেকে থাকে, যদি আমার মধ্যে কিছু, সেটা আমার কমিউনিকেট করতে পারছি। তো যার যেটা করার ক্ষমতাও বলবো না, প্রকাশ করার ইচ্ছে, এটা তো প্রকাশ ভঙ্গির একটা নিদর্শন। তো সেটা করছেন। আমার ক্ষেত্রে আমার মনে হয়েছে শীর্ষেন্দু, আমি জানি না, মানে অনেকেই হয়তো পড়াশোনা করেন, কিন্তু আমার বাংলা গল্প, বাংলা কবিতা, এটা আমার ছোটবেলা থেকে, মানে আমার ভোরাসিয়াস রিডার বলতে পারো, সেটা আমার ভীষণ অভ্যেস থেকে করা। তো সেই সময় থেকে আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গাঙ্গুলি, মানে আমি পাগলের মতো কবিতা বলো, তার ছোট গল্প বলো, সত্যজিৎ রায়ের গল্প, ছোট গল্প, ফেলুদা তো আছে। ফেলুদা আমরা একটা সময়, মানে বুঝতে পারছো, সেই সময় শুধু পড়ি, মানে আনন্দমেলায় রোভার্সের রায় থেকে শুরু করে আমরা, মানে আমি কিন্তু প্রকৃত ঠোঙা পড়া মানুষ। বুঝতে পেরেছি, আমি ছোটবেলায় পড়তাম কাকা বাবু, হ্যাঁ, তারপর নুনটে ফুনটে দেখে, হ্যাঁ, নুনটে ফুনটে, বাটুল দি গ্রেট, এগুলো হচ্ছে আমাদের মানে ভীষণ প্রিয়। মানে আমি যখন এই যে হসপিটালে ছিলাম, আমার যখন অপারেশন হয়, তখন কিন্তু এই অপারেশনটা হওয়া, মানে ইট ওয়াজ আ সিভিয়ার অপারেশন, কিন্তু ওটা যেন আমার কাছে ঈশ্বরের আশীর্বাদের মতো। এই অপারেশনটা না হলে আমি বাঘুমান্নার বরাত হসপিটালে বসে পড়তাম না, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আর শীর্ষেন্দুর কাছে গিয়ে বায়না করতাম না, আমাকে এটা রাইটস দিন, আমি সিনেমা বানাবো।
তো এটা আমার যখন যেটা ভালো লাগে, যখন যেটা করতে ইচ্ছে করে এবং যখন যেটা আমি করতে পারবো বলে মনে করি, চেষ্টা করি। সব যে সফল হই তাই নয়, দর্শকরা হয়তো অনেকটা অনেক সময় রিফিউজ করেন, অ্যাকসেপ্ট করেন না বা রিজেক্ট করেন, কিন্তু হালুমের ক্ষেত্রে তো দেখলাম কেআইএফএফ এর লোকে মাটিতে বসে একদম কার্পেটে বসে দেখলো, দাঁড়িয়ে দেখলো, জড়িয়ে ধরলো, আশীর্বাদ করলেন। 85 বছরের মহিলা, উনি বললেন আমার 85 বছর বয়স। অনেকে এসে জড়িয়ে ধরে এই যে সাথ দিলে বাবা, এটা কিন্তু রাখতে হবে। তো এগুলো করার জন্যই তো এটাই তো একটা প্রাপ্তি ডিরেক্টরের। এটাই আমার প্রাপ্তি, এবং এগুলো করার জন্য আমি আছি, এবং যতদিন পারবো আমি এটা করে যাব। কিছু দর্শক ভালো বলবেন না, খারাপ বলবেন, কিছু দর্শক হয়তো ভালো বলবেন। এখন একটা জিনিস চোখে পড়ে খুব বেশি পরিমাণে, সেটা হচ্ছে তোমার রংবাজ বলো বা জানেমন বলো, যে সিনেমাগুলো একদম ব্লকবাস্টার বলা হয়, সে সময় ছিল না বক্স অফিস কালেকশন। আজকে আমার সিনেমা আমি লোককে দেখিয়ে বলছি দেখো এত কোটি টাকা কামিয়েছে, আমার পাশের বাড়ির বন্ধু এসে বলছে দেখো আমার সিনেমা এত কোটি টাকা কামিয়েছে। তো এই জিনিসটা কেন, হট করে কেন, এটা কি খুব গুরুত্বপূর্ণ বাংলা সিনেমার ক্ষেত্রে? তোমার কি মনে হয় এবার? আচ্ছা, এত সুন্দর একটা জায়গায়, হ্যাঁ, এত সুন্দর আকাশ, এত সুন্দর জল, গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি, বক্স অফিস কালেকশনের কথা তো মনে আসছে কি করে আমি এটা বুঝতে পারছি না। হ্যাঁ, বলতেই হবে বক্স অফিস। দেখো, বক্স অফিস কালেকশনটাই তো আমাদের শেষ কথা। বক্স অফিস কালেকশন না হলে আমরা ছবিটাকে সার্থক ছবি বলবো কি করে? সেটা বলতেই হবে। কিন্তু আমার যেটা মনে হয়, বক্স অফিসই শেষ পর্যন্ত শেষ কথা হয়ে ওঠে না ওই পরিচালকের কাছে, অভিনেতা অভিনেত্রীদের কাছে। কারণ ধরো কোনো ছবি এরকম অনেক ছবি উদাহরণ আছে যে ছবি চলেনি, অর্থাৎ বক্স অফিস কালেকশন হয়নি, কিন্তু গল্প খুব ভালো, সেই ছবিটা হয়তো দারুণ লোকে মনে রেখেছে, মানুষ মনে রেখেছে। সেটা কি সার্থক ছবি নয়? অবশ্যই সফল ছবি নয়। অর্থাৎ বক্স অফিসের জায়গায় থাকবে, আমরা বক্স অফিসকে রিচ করার ডেফিনেটলি চেষ্টা করব। হ্যাঁ, কিন্তু সেই সঙ্গে আমাদের প্রচেষ্টা থাকবে অনেস্টলি আমরা যে ছবিটা গল্পটা বলছি সেটা অনেস্টলি বলছি কিনা। তো সেই যে জিনিসটা, এটা যদি দর্শক মনে করেন, সব দর্শক সেই ছবি রিজেক্ট করেন। যখন দর্শকের ভালো লাগছে না, আমরা অন্ধকার হলে গিয়ে বহুবার পর্যবেক্ষণ করেছি দর্শকের কোন জায়গাটা ভালো লাগছে, কোন জায়গাটা ভালো লাগছে না। দর্শক হয়তো ছবিটা দেখছে, এরকম ছবিটা দেখছে বসে, ঠিক আছে, ছবিটা দেখছে। এবার যে সময় দর্শকের ভালো লাগছে না, হাতটা নামিয়ে দিল, হয়তো একটু ঘুরে বসলো, একটু উসকুস করলো, একটু কথা বললো, একটু মোবাইল ফোনটা দেখে নিল। দ্যাট মিনস তুমি সেই সময় কানেক্ট করছো না, তোমার গল্প, তোমার অভিনয়, তোমার দৃশ্য নিয়ে তুমি দর্শকদের কানেক্ট করছো না। তো সেইটার জন্য সজাগ আমাদের থাকতে হবে, চিত্রনাট্য লেভেল থেকে, পরিচালনার জায়গা থেকে, এবং আমাদের অনেক বেশি কনসিয়াস হতে হবে যে দর্শকের জন্য যদি ছবি বানাই, তাহলে দর্শকের পছন্দ কি সেটা মাথায় রাখতে হবে। এবং অনেক পরিচালক বলবেন যে আমি দর্শকের জন্য বানাই না, আমি আমার জন্য বানাই। তারপরে দর্শকরা এসে আমাকে পছন্দ করলেন, আমার ভাবনা পছন্দ করলেন। আমরা হয়তো সেই তালিকার ভুক্ত নই। তার কারণ হচ্ছে আমরা ভীষণ যখনই বানাই না, আমার মনে আছে আমি যখনই ছবি বানাতে শুরু করি, প্রথম ছবি, আমি তো সিনেমা বানানোর কথা ভাবিনি প্রথমে, বিজ্ঞাপন বানাই, বিজ্ঞাপনই বানাতাম। সিনেমা বানানোর সময় না, আমি যখন বসে দেখছিলাম, আমার মনে হচ্ছিল যে আগে সেই আমরা একদম সামনের সারিতে বসে সিনেমা দেখতাম। তো যখন আমি ছবিটা বানাচ্ছি, যখন শুটিং করছি, তখন আমার মনে হয়েছিল যে এটা না, আমি বসে সিনেমাটা দেখছি, সামনের রোতে বসে সিনেমাটা দেখছি, সামনে আমার বড় পর্দা। ওই ফিলিং থেকে আমার সিনেমা বানানো, আমি দর্শকের জন্য বানাই ভাই, বিশ্বাস করো। তো দর্শকদের যদি কানেক্ট না করতে পারি, সেটা আমার ব্যর্থতা। বুঝতে পেরেছি। একটা প্রশ্ন সবসময় পাই, দীপ বা জিদ্দার সাথে কাজ করার কি কোনো প্ল্যানিং চলছে বা কি মনে হয় তোমার? চারটে আমার ভালো নাম জানো? ভালো নাম অর্থাৎ যে নামটায় আমার না, যে নামটা আমার অফিসিয়াল নেম, সে নাম হচ্ছে দেবজিৎ চন্দ্র। হ্যাঁ, তো দেব এবং জিৎ তো নামে আছে, দেবের সাথে 4টে ছবি, জিতের সাথে 4টে ছবি, ঠিক আছে। এটা তো আমার উপর ডিপেন্ড করে না, ওদের উপর। ওরা সুপার স্টার, মেগা স্টার, তো তারাও যদি মনে করেন আমার সঙ্গে ছবি করবেন, তাহলে এটা যৌথ বিষয়। হ্যাঁ, আমি তো করেছি, করিনি তা নয়। যদি এরপরে কখনো সেরকম গল্প পাই, মনে হয় যে এদেরকে দিয়ে আমি, এরা যদি আমাদের ছবি করেন, আমার ছবি করেন, সেটা খুব ভালো হবে, তাহলে আমি ছুটে যাব। আরে কি করবে, রিজেক্ট তো করে দেবে না। অনেক ছবি তো সুপার ডুপার হিট ছবি হয়েছে, হ্যাঁ, রিজেক্ট তো করে দেবে না, শুনবে তো নিশ্চয়ই। তো সেরকম জিনিস এখনো তৈরি করে উঠতে পারিনি আমরা, এটা আমাদের ব্যর্থতা। আর তারপরে ওনারাও যদি মনে করেন হ্যাঁ চলো চলো হবে, ডেফিনেটলি হবে। হ্যাঁ, দেব এবং জিৎ এরা সব আমার খুব প্রিয় মানুষ, অভিনেতা হিসেবে তো বটেই, কিন্তু বন্ধু হিসেবে খুব প্রিয়। তোমার সাথে প্রসেনজিতের একটা কাজ
এডিট নাকি বই পড়ে রয়েছে, হুম, হুম। তো রিলিজ কবে দেখতে পাবো আমরা? এবং ওই যে বললাম প্রযোজনা সংস্থার বিষয়টা আলাদা। জটিল ওটা ব্যাপারটা ওটা তো একটা। ওটা তো আমি আমার পরিচালনার কাজ শেষ করে ছবি কমপ্লিট করে ডাবিং করে রেডি করে দিয়েছি, যেটা আমার কাজ, সেন্সর হয়ে গেছে ছবি। এবার প্রযোজনা সংস্থার উপর ডিপেন্ড করে সেটা দর্শকদের কাছে কবে নিয়ে আসছেন। এই গঙ্গার ধারে কতদিন পর আসা হলো কি মনে হয়? কারণ তোমার লাইফটা তো মুম্বাই আর কলকাতা প্লেন আর কংক্রিটের জঙ্গলের মধ্যে চলে, তো এরকম একটা অফবিট জায়গায় কতদিন পর আসা হলো? থ্যাংক ইউ, তুমি আমায় নিয়ে এলে এখানে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা না বহুদিনের একটা স্মৃতি উস্কে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তার কারণ হচ্ছে ছোটবেলায় আমি খড়দায় থেকে, যে খড়দার তুমি জানো গঙ্গার ধারেই প্রায়, তো ওই খড়দার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। সোদপুরের গঙ্গার ঘাট, খড়দার গঙ্গার ঘাট মনে পড়ে যাচ্ছে। এটা একটা অসম্ভব নস্টালজিক বিষয়। তো ভালো লাগে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আর একটা মজার সেগমেন্ট আমাদের কিউএনএ, এবং সেখানে আমরা বিভিন্ন ডিরেক্টর বলো, আর্টিস্ট, বিভিন্ন অ্যাক্টরদের নাম বলি, তাদের কাছে তারা ঠিক কিরকম, এবং সেটা তোমাকে করতে চাই। তো শুরু করি। সবাই আমার কাছে খুব প্রিয়। কেন আমার পরীক্ষা নিচ্ছ বাবা? না, না, না। যাদের নাম বলবো না তারা রেখে যাবে না? আমি তাদের বলবো- নিয়ে কাজ করতে গেলে ডেট দেবে না, তখন কি হবে? রেডি? ওকে। তো ফার্স্টে যার নাম বলবো প্রসেনজিৎ চ্যাটার্জি, এবং যার সাথে তোমার সিনেমা একেবারে আমার পার্সোনালি খুবই প্রিয়। তাকে তুমি কোন ক্যারেক্টারে দেখতে চাও, বা তোমাকে তারা ঠিক কেমন, কি বলবো? এটা একটা বিরাটে গঙ্গার মতো এই প্রশ্ন আর কি। এটা একটা বিরাট প্রশ্ন। এই দেখো উপর দিয়ে একটা হেলিকপ্টার চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। অসাধারণ না? অসাধারণ। সাউন্ডে ডিস্টার্ব হবে না? না না, কিছু না। হবে না তো? হলে হবে। হলে হবে। দেখো প্রসেনজিৎ চ্যাটার্জি নিয়ে যখন বললে, ঠিক এই যে গঙ্গার যা বিস্তৃতি, যে ব্যাপ্তি, এই যে হেলিকপ্টার চলে, যে আকাশ, এটাই কিন্তু আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি। তুমি যদি ভালো করে দেখো, আমার মনে আছে আমি একাডেমি ফায়ার আমার নাটক দেখতে গেছিলাম, তখন সামনে দেখলাম প্রসেনজিৎ চ্যাটার্জি একটা জিন্স আর একটা জামা, এরকম হাত গোটানো জামা পরে আসছেন। আর তখন প্রসেনজিৎ চ্যাটার্জি মানে হচ্ছে, আমি প্রসেনজিৎ চ্যাটার্জি ডাইহার্ট ফ্যান। মানে বুম্বাদা যেরকম যেরকম হেয়ার স্টাইল করতেন, আমি সেরকম হেয়ার স্টাইল করার চেষ্টা করতাম। বুম্বাদা কখনো মাঝখানে স্মৃতি করেছেন, আমি মাঝখানে স্মৃতি করেছি। বুম্বাদা ডান দিক থেকে বাঁ দিকে স্মৃতি করেছেন, মানে এইরকম বুম্বাদা আমি খুব ডাইহার্ট ফ্যান ছিলাম। সেই বুম্বাদার সাথে আমি যখন ফোর্স ছবি করার সুযোগ পাই, দ্যাট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স বলবো। আর বুম্বাদার সান্নিধ্যে আসাটাই খুব বড় এক্সপিরিয়েন্স। বুম্বাদার সাথে বিজ্ঞাপনের ছবি করেছি আমি, হ্যাঁ, সেটাও খুব মজার। আগামী দিনে বুম্বাদার সাথে একটা দুর্ধর্ষ কমার্শিয়াল ছবি করতে চাই। সেটা দাদাকে আমি কিছুটা আড়ে ঠাড়ে বলেও রেখেছি। দাদা কাজ তো রেডিও হয়ে আছে। দাদা না করেননি কখনো, দাদা না করেন না আমাকে কখনো। আমার মনে হয় না দাদা কাউকে না করেন। দাদার বিষয়ে একটা ব্যাপারে আমি বলতে চাই, যে বুম্বাদার সঙ্গে যখন যে পরিচালকরা কাজ করেছেন, তাকে বুম্বাদা সেই জায়গায় নিয়ে গেছেন, মানে তাকে সম্মান দিয়ে, তাকে উৎসাহ দিয়ে। হ্যাঁ, বুম্বাদার সঙ্গে যখন আমি কাজ করতে শুরু, তখন আমার কতটুকু, মানে 3-4টে ছবি হয়েছে তখন। আমি বুম্বাদার সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত নই, কিন্তু বুম্বাদার সঙ্গে কাজ করেছি। এবং আমি আগামী দিনে, যে প্রশ্ন তোমার ছিল যে আগামী দিনের কি কাজ, একটা ওই আউট এন্ড আউট কমার্শিয়াল ছবি, যেখানে প্রসেনজিৎ মানে একদম আউট এন্ড আউট কমার্শিয়াল। হলিউডে আমরা দেখছি যে কোলাবোরেশন হচ্ছে বা ক্যামিও হচ্ছে, শাহরুখ খানের সাথে সালমান খান করছে। তুমি একটা সিনেমা বানাচ্ছো, সেখানে তোমার দেব এবং জিদ্দার দুজনেই রয়েছে, বুম্বাদাও রয়েছে। কাকে তুমি কিরকম ভাবে প্রেজেন্ট করবে, কি মনে হয়? দেখো আমি ঠিক সেরকম জিনিসটাতে এই মুহূর্তে বিশ্বাস করছি না, বা আমার মনে হয় না প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা ছবি যদি দেখো, সেটা সবসময় তারা নিজেদের জায়গায় স্ট্রং প্রচন্ড। হ্যাঁ, দেবের ছবি বলো, জিতের ছবি বলো, জিৎ যেমন এখন নতুন ছবি করছে, হ্যাঁ, অসম্ভব ইন্টারেস্টিং একটা ছবি হবে বলে আমার মনে হয়। দেখেছো তার মানে? আমি দেখেছি। ওরা গ্র্যান্ড রয়্যাল বলি, যে ওটা ফার্স্ট লুক রিভিল করেছে। হ্যাঁ, একটা লুক রিভিল করা হোক, যাই হোক, যতটুকু দেখা গেছে বোঝা গেছে এটা একটা মাস অ্যাপিলের ছবি। অর্থাৎ বেশিরভাগ সংখ্যককে ধরার চেষ্টা হয়েছে, বা বেশিরভাগ সংখ্যক দর্শককে ধরার চেষ্টা হয়েছে। তো সেইগুলো তো থাকবেই। এবারে একে অপরের ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স করলেই তবে সেই ছবিটা বাঁচবে, সেই জায়গায় আমরা এখনো পৌঁছইনি। চিন্তার কোনো কারণ নেই, সুপারহিট হবে। দেব যেমন দিচ্ছে, জিতের ছবি সুপারহিট হোক, বুম্বাদার ছবি সুপারহিট হোক, অতএব হবেই। আরো ভালো সব, সোহম আছে, অঙ্কুশ আছে, প্রত্যেকের ছবি আলাদা আলাদা ভাবে একটা মাত্রা পাবে আমি বলে মনে করি। এই রিসেন্টলি তো কাল না পরশু বনি একটা গান পাঠিয়েছে, আমার অসম্ভব ভালোবাসার একটি ছেলে, ওর ছবি খুব ভালো হোক। সবাই তাদের প্রত্যেকের ছবি যে কালকে 100 কোটি টাকার বা 10 কোটি টাকা বা 30 কোটি টাকার বক্স অফিস করতে হবে তার কোনো মানে নেই, যেটা নিয়ে আমি একটু আগে তোমাকে বললাম। প্রত্যেকের ছবি ভালো হোক, দর্শকের কাছে পৌঁছক,
দর্শকদের পছন্দ হোক, দর্শকদের বিশ্বাস ফিরে আসুক যে হলে গিয়ে সিনেমা দেখি। আমার আমার মনে এটাই প্রার্থনা, আর কিছু না। তোমাকে, তুমি এই জায়গায় খড়দাতে যখন ছিলে, ডিরেক্টরের প্রথম যখন কাজ হয় বা এই প্রফেশনে আসাটা কি করে, যদি কিছু বলো। আমি সিনেমাতে আসতে মানে আসার জন্য যে হয় না, মানে প্রত্যেকের যে সেরকম ভাবে আমার কোনো আগ্রহ কোনোদিনও ছিল না। আমি বরাবরই রাইটার, আমি বললাম আমি লেখা থেকে শুরু করেছি খড়দার বিভিন্ন ওয়াল ম্যাগাজিন থেকে আমার লেখা শুরু। আমার বিভিন্ন, আমি রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র, রামকৃষ্ণ মিশনের ম্যাগাজিনে লেখা শুরু। সেই লেখার তারপরে ধীরে ধীরে পত্রপত্রিকায় লেখা, কবিতা লেখা, এবং আমার তারপরে বই প্রকাশ পায়, এবং এই লেখালেখি থেকে শুরু। তারপরে বিজ্ঞাপনের ক্যাচলাইন লেখা, অর্থাৎ বিজ্ঞাপনের কপিরাইটার হিসেবে আমি কাজ শুরু করি। বিজ্ঞাপনের কপিরাইটার থেকে আমি বিজ্ঞাপনের কনসেপ্ট লেখা শুরু করি, গল্পগুলো যেগুলো দেখো সেগুলো শুরু করি। তারপরে আমার মনে হয়েছে যখন কনসেপ্ট লিখছিলাম, তোমাকে দিচ্ছি ধরো, তুমি যেটা বানাচ্ছ সেটার সঙ্গে বিস্তর ফারাক থেকে যাচ্ছে, তো সেই ফারাকটাকে কম করার জন্যই আমার নিজে হাতে করি বিজ্ঞাপন বানানো শুরু। বিজ্ঞাপন বানাতে বানাতেই আমি অফার পাই সিনেমা বানানোর। যখন সিনেমা আমি বানাতে চাইনি, সিনেমা বানানো অনেক বড় বিষয়, আমার কোনো ধারণা নেই সিনেমা বানানোটা, তখন তারপর আমি টেলিভিশনে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করি, এবং কিছুটা আন্দাজ পাই যে সিনেমা সেন্স গুলো কিভাবে শুট করা হচ্ছে। এই করতে করতে তারপরে আমি একদিন চ্যালেঞ্জ ছবিটা দেখতে যাই, দেব অভিনীত, দেব এবং শুভশ্রী, রাজ চক্রবর্তীর ছবি। রাজ চক্রবর্তী তখন বিশাল বিশাল বড় নাম, মানে আজকেও তাই, তখন রাজ চক্রবর্তীর ছবি দেখতে যাই প্রথম, দেখে আমার মনে হলো বাপরে বাপ, এ তো বিশাল বড় একটা ক্যানভাস চলছে। যখন আমি হিন্দি ছবি দেখি, আমরা বাংলা ছবি দেখি না বলে তখন যে নাক সিটকানোটা ছিল, এখনো কিছু কিছু মানুষের আছে, দেখে আমার মনে হচ্ছে এটা ব্যাপক ব্যাপার। তখনও জানতাম না যে চ্যালেঞ্জ 2টা আমি বানাবো। সেটা একটা অদ্ভুত এক্সপেরিয়েন্সটা কেমন চ্যালেঞ্জ 2 তখনকার, মানে একটা বড় বাজেটের কাজ এবং ফরেন লোকেশন। দেখো, এই যে অত বড় বাজেট তুমি বলে অনেকটা স্ট্রেস দিলে, ফরেন লোকেশন বলে অতটা স্ট্রেস দিলে, ওগুলো আমাদের কোনোটাই গায়ে লাগেনি। তার কারণ হচ্ছে প্রযোজক, অভিভাবক, মাথার উপরে ছিল হচ্ছে এসবিএফ, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, শ্রীকান্দা, মনিদা, রানেদা, সবাই তখন, মানে অর্থাৎ নিষ্পাল সিং রানে, সবাই মিলে তখন এসবিএফ। তো ওরা এগুলো কিছু যেরকম কাজ আমি এখন দাঁড়িয়ে তোমার সঙ্গে ফ্রিলি গল্প করছি, ওটাও আমি ঠিক ফ্রিলি করেছিলাম, কারণ ওটা প্রযোজনা সংস্থা ছিল এসবিএফ। তো তাদের বিষয়টা আলাদা, তাদের সবটা জানা, তারা জানে কিভাবে খেলতে হবে, কোন প্লেয়ার কখন নামবে, তারা জানে সেটা। তো আমার কাজ ছিল মাঠে জিতে ফেরা। আমার সেখান থেকে যে সময় সেখান থেকে ছবিটা আমার কেমন হলো, বললো আমি যা চেয়েছিলাম তুই তার 5 গুণ বেটার দিয়েছিস। সো দ্যাট ওয়াজ মাই অস্কার, ইউ ক্যান সে। তখন একটা ওটিটি বলো বা ওয়েব সিরিজ বলো, কিছু ছিল না তেমন। এইগুলো আসার পরে কি বক্স অফিস কানেকশনের মধ্যে একটা ফাটা সৃষ্টি করেছে বা এফেক্ট করেছে, কি মনে হয় তোমার? দেখো, প্রত্যেকটি আলাদা আলাদা মাধ্যম সবসময় আসবে, তার সঙ্গে কোনো একটা অজুহাত খুঁজে নেওয়া আমাদের মনে হয় ঠিক নয়। আমাদের তো যখন ওটিটি হয়নি, ইউটিউবের অত রমরমা নেই, যখন ইন্টারনেটে লোকে গালাগাল দিয়ে ধুয়ে দেয় না একটা সিনেমাকে, তখনও তো ছবি মুখ থুবড়ে পড়েছে। ছবি না, তোমাকে ভালো বানাতে হয়, আর তুমি যদি ভালো বানাতে না পারো সেটা দর্শক রিজেক্ট করে, তার মানে তুমি খারাপ ছবি বানিয়েছো। আমি অনেক খারাপ ছবি বানিয়েছি, অনেক ভালো ছবিও বানিয়েছি বলে আমার বিশ্বাস। তো সেটা চলতে থাকবে, আরো অনেক মাধ্যম আসবে, আরো অনেক মাধ্যম আসবে। এই ওটিটি না থাকলে, ইন্টারনেট না থাকলে, তুমি আমার গঙ্গার পাড়ে ইন্টারভিউ করতে, আমার সোফায় বসে, ড্রয়িং রুমে বসে ইন্টারভিউ করতে। তো এটা আসছে, এটা একটা কত বড় ক্যানভাস তুমি দিচ্ছ মানুষকে, তো সেটা হতে থাকুক না, হতে থাকুক, তার মধ্যে লড়াই করতে হবে, সাঁতার কেটে কেটে ওপারে যেতে হবে, এই তো। প্রায় সিজনের 6 পর্যায়ে এসে পৌঁছেছি। তোমার কিছু প্রিয় জিনিস আমি জিজ্ঞাসা করবো ফুডের ক্ষেত্রে। তুমি খেতে, মানে বিরিয়ানি বা তোমার ফেভারিট ডিশ কি, যদি কিছু বলা হয় কি বলবে? সর্বভোগ, সবকিছুই তুমি পছন্দ করো? সবকিছু, কিন্তু বাঙালি খাবার, অর্থাৎ ভাত, ডাল, মাছের ঝোল, আলু পোস্ত, এই যে বাঙালিদের যে খাবার, সে আমি সবসময় সবার আগে রাখি, কারণ ওটা আমার অভ্যেস। পছন্দের ডেস্টিনেশন জায়গা কি রয়েছে তোমার? ইউরোপ। আর পছন্দের গায়ক কি তোমার, যার গান শুনলে তেমন হয় ঠিক আছে, বা কনসার্ট হলে দেখতে হবে, এই গানটা আকর্ষণ জন্মায়? তার গান কনসার্ট হলে দেখা যায় না, সেই আমার প্রিয়তম গায়ক, সে হচ্ছে কিশোর কুমার। আচ্ছা, আর এমন কোন কাজ যেটা এখনো পর্যন্ত মনে সুপ্ত বাসনা রয়েছে, করতে চাও তুমি, এমন কোন
গল্প বা এমন কোনো ক্যারেক্টারকে নিয়ে কাজ সেটা করা হ্যাঁ, হয়নি? সেটা তোমার ভালো প্রশ্ন। এটা ভালো প্রশ্ন মানে কি, আমি এই প্রশ্নটার উত্তর দিতে দিতে চাইছিলাম নিজেই। হুম, হুম, ইন্ডাস্ট্রিতে আমি যখন শুরু করি, হুম, আমি মিঠুন দাকে দিয়ে শুরু করেছিলাম। হুম, হুম, আমার প্রথম ছবি এবং দ্বিতীয় ছবি মিঠুন চক্রবর্তী। হুম, তারপর আমি সোহমের সাথে কাজ করি, হুম, হিরণের সাথে কাজ করি, হুম, হ্যাঁ। তারপর আমি প্রসেনজিতের সাথে কাজ করেছি, দেবের সাথে কাজ করেছি, হুম, জিতের সাথে কাজ করেছি, অঙ্কুশের সাথে কাজ করেছি, হুম, সোহমের সাথে অনেক ছবি করেছি। হুম, আমার নতুন কোনো হিরো কন্ট্রিবিউট করা হয়নি। আচ্ছা, আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট আ হিরো, হুম, হ্যাঁ, অ্যান্ড দ্য হিরোইন অ্যাজ ওয়েল। আমি নতুন একটা কাপল নিয়ে শুরু করতে চাই একটা ছবি। সেটা যদি দর্শক চান, ডেফিনেটলি পারবো। আচ্ছা, তোমার এই কথাটা যদি আমি বলি, বেশ কিছু বছর ধরে বক্স অফিসে নতুন হিরো বা নতুন হিরোইন সেভাবে উঠছে না কেন? কি রাইটিং এ প্রবলেম বা কি রয়েছে? আবার বললাম, হিরো হিরোইন ওঠানোর জন্য বা ইন্ট্রোডিউস করার জন্য যেমন পরিচালকের ইচ্ছা থাকে, যে ইচ্ছা আমি আমার প্রকাশ করলাম, তেমনি প্রযোজকের ইচ্ছা থাকতে হবে। ঠিক আছে, আমি তো সেই অর্থে একজন এস্টাবলিশড প্রযোজক নই হুম, যে আমি হিরো ইন্ট্রোডিউস করতে পারবো। আমাকে প্রযোজককে কনভিন্স করাতে হুম, হবে। হুম, তো সেই কনভিন্সিং পাওয়ার যতক্ষণ আমার না থাকছে, তার জন্য হয়নি। প্রযোজক তো দেবকেও লঞ্চ করেছেন, জিতকে লঞ্চ করেছেন, অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ, প্রসেনজিৎকে লঞ্চ করেছেন কেউ না কোনো না কোনো হুম, প্রযোজক, হুম, তাই না? হুম, হুম, সবাই একটা সময়ের অপেক্ষায় আছি আমরা, যখন নিশ্চয়ই হবে। এই তো সময়, এই সময় নিশ্চয়ই হবে। এত মাধ্যম, এত কাজ হচ্ছে, তার মধ্যে নতুন হিরো আসছেও তো হুম, অনেক। কিন্তু আমি বলছি কমার্শিয়াল ছবিতে হুম, একটা সাকসেসফুল সুপার সুপার ডুপার হিট একটা নিয়ে একজন হিরো দাঁড়াক, হুম, যেখানে দেব তাকে দেখবে, তখন তাকে জড়িয়ে ধরে হুম, কমপ্লিমেন্ট করছে, বা হুম, জিৎ আসছে, হুম, প্রসেনজিৎ চায়, সবাই চায়। যেমন আমার প্রথম ছবিতে হুম, জয়কে সবাই খুব হ্যাঁ, অ্যাকসেপ্ট করে হ্যাঁ, নিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, এখানে বোম্বানো আমাকে দেখা হলেও বলে, ওই যে বানিয়েছিলি প্রথম ছবিটা জয়, আরে ওই রকম আমার ইচ্ছা। তো জয়কে আমি দাবি করছি না যে ওর, কারণ ওটা ওর প্রথম ছবি ছিল হুম, না, হুম, হুম, কিন্তু আমার ডেবিউ ছিল, এবং প্রায় জয়েরও ডেবিউ ছিল। সেটা একটা অন্য ধরনের একটা মজা হয়েছিল সেই সময়। তো আই এম ওয়েটিং ফর দ্য নিউ হুম। ফেস টু বি লঞ্চড। আমার লাস্ট প্রশ্ন, তোমার আগামী কাজ কি আসতে চলেছে মানুষদেরকে, অডিয়েন্সের জন্য? তোমার আগামী কাজ তো হালুম, যেটা কেআইএফএফ আমরা দুদিন দেখাতে পেরেছি হ্যাঁ, এবং দর্শকের ভূয়সী প্রশংসা পেয়েছি। ওটা আমরা এবার রিলিজ করব, হুম, হলে দর্শক দেখতে পাবেন। আমার ছবি প্রসেনজিতের সঙ্গে যে ছবি রেডি হয়ে আছে, হুম, সেটাও যদি কখনো দর্শক দেখতে পান, আমি জানি না সেটা ওটিতে আসবে কি সিনেমা হলে আসবে। হুম, এই দুটো তো আমার রেডি কাজ। এরপরে নতুন কাজ চলছে, স্ক্রিপ্ট চলছে। আমার স্বপ্নের কথাও তোমাকে বললাম। দর্শক যেভাবে চাইবেন ঠিক সেইভাবেই করবো, আমি করে যাব, হুম, থামবো না। হুম, হুম। তোমাকে নতুন বছরের, আগামী বছরের আমরা লাস্ট মান্থে দাঁড়িয়ে আছি। হুম। অনেক অনেক শুভেচ্ছা আগাম। খুব ভালো থেকো। তোমরা দেখতে থাকো এবং আগামী কাজগুলো আমরা দেখবো। আর পুলিশ কেমন লাগলো অবশ্যই জানাও। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। দেখা হচ্ছে আরো একটা নতুন এপিসোডে, নতুন নতুন লোকেশনে এবং নতুন একটা মানুষকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।